আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি আর একবার ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলোর উপর হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি তাদের নিশানায় চলে আসবে। তবে কি লক্ষ্য করেছেন, আমি যখন এ অনুষ্ঠান রেকর্ড করছি তখন পর্যন্ত আমেরিকার প্রস্তাবের কোনো জবাব ইরান দেয়নি। এর পেছনে কি ইরানের সুপার রেভলিউশনারিদের হাত রয়েছে? ঠিকই শুনেছেন, সুপার রেভলিউশনারি এটা কি সেটাও আমি বলবো। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নেরও উত্তর দেব। রাশিয়া কি সত্যি গোপন পথে ইরানকে ড্রোন পাঠাচ্ছে? কারণ এই যুদ্ধে ইরানের ক্ষতি হয়েছে, তাদের অনেক মিসাইল ও ড্রোন ব্যবহার হয়ে গেছে। সেই মিসাইল এবং ড্রোনগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল। এখন কি রাশিয়া সেই ঘাটতি পূরণ করছে এবং তা গোপন কোনো রুট দিয়ে? পুরো বিষয়টাই আপনাদের জানাবো। বড় খবর এবং বড় আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। প্রথমে আসি আইআরজিসির কঠোর হুঁশিয়ারি এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে সে বিষয়ে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে, যদি ইরানের তেলবাহী ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজের উপর হামলা হয় তাহলে জবাবে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও শত্রুপক্ষের জাহাজগুলোর উপর আক্রমণ চালানো হবে। ইরান জানিয়েছে তারা নির্ধারিত সময়ে আমেরিকার শান্তি প্রস্তাবের জবাব দেবে। তেহরান থেকে রিপোর্ট করা সাংবাদিকদের তথ্য অনুযায়ী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন যে আমেরিকার পক্ষ থেকে আসা সব প্রস্তাব ইরান পর্যালোচনা করছে এবং নিজেদের জবাব প্রস্তুত করছে। তিনি জোর দিয়ে বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্ব দেওয়া হচ্ছে যুদ্ধ বন্ধ করার বিষয়ে। তিনি সে 14 দফা পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন, যা কয়েকদিন আগে আমেরিকার কাছে পাঠানো হয়েছিল। বাঘাই বলেছেন, বর্তমানে চেষ্টা চলছে কিভাবে যুদ্ধ শেষ করা যায় এবং আমেরিকা ও ইরানের মধ্যে যে মতপার্থক্য রয়েছে তা কিভাবে কমানো যায়। তবে এ প্রস্তাবের জবাব কবে দেয়া হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও ঠিক করা হয়নি। এখন আপনাদের বুঝতে হবে ইরান কেন দেরি করছে এবং এই দেরি করার পেছনের দুটি কারণ স্পষ্টভাবে সামনে আসছে। প্রথমটি হলো ইরানের সুপার রেভলিউশনারি গোষ্ঠী। সিএনএনের রিপোর্ট অনুযায়ী ইরানের ভেতরে একটি কট্টরপন্থী গোষ্ঠী রয়েছে যারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় চায় না। তারা চায় ইরান সবসময় যুদ্ধের মধ্যেই থাকুক। দ্বিতীয় কারণ হলো রাশিয়ার গোপন সহায়তা, এবং এই খবরটি অন্য কোনো সূত্র থেকে নয় বরং নিউ ইয়র্ক টাইমস থেকে এসেছে। প্রথমে বুঝে নেওয়া যাক নিউ ইয়র্ক টাইমস কী বলছে। এই রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ইরানের জন্য একটি বড় কৌশলগত জয় হিসেবেই দেখা হচ্ছে। অর্থাৎ যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে ইরানের কাছে মিসাইল ও ড্রোনের কোনো ঘাটতি থাকবে না। নিউ ইয়র্ক টাইমসের কাস্পিয়ান সি সংক্রান্ত রিপোর্টে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে রাশিয়া কাস্পিয়ান সাগরের পথ ব্যবহার করে ইরানের ড্রোনের যন্ত্রাংশ পাঠাচ্ছে। রিপোর্ট অনুযায়ী এর উদ্দেশ্য হল সাম্প্রতিক যুদ্ধে হওয়া ক্ষতির পর ইরানের আক্রমণ সক্ষমতা আবার পুনর্গঠন করা। আরও বলা হয়েছে, যুদ্ধ চলাকালে ইরানের প্রায় 60% ড্রোন স্টক ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্য জেরুজালেম পোস্ট নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট উদ্ধৃত করে জানিয়েছে যে ইসরায়েল আমেরিকা সংঘর্ষের সময় ইরানের প্রায় 60% ড্রোন ভান্ডার শেষ হয়ে গিয়েছিল। একই রিপোর্ট অনুযায়ী রাশিয়া এখন কাস্পিয়ান রুট ব্যবহার করে ড্রোনের যন্ত্রাংশ পাঠিয়ে তেহরানের সামরিক শক্তি আবার শক্তিশালী করতে সাহায্য করছে। মনে করে দেখুন, আমি আপনাদের আগেও বলেছিলাম যে চীনও ইরানকে এমন একটি অস্ত্র ব্যবস্থা দিচ্ছে যার ফলে ইরানের আকাশে কোনো আমেরিকান বা ইসরায়েলি বিমান উড়তে পারবে না। সেটি তৃতীয় দেশের মাধ্যমে পাঠানো হচ্ছিল। আর এ কারণে ট্রাম্প ইরানি বন্দরগুলোর উপর অবরোধ আরোপ করেছিল। এই খবরও সিএনএন থেকেই এসেছিল। আর তখন ট্রাম্প চীনকে সরাসরি হুমকিও দিয়েছিলেন, যদিও পরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। তবে এখন সবচেয়ে বড় রহস্য হল কাস্পিয়ান সাগর এবং স্ট্রেইট অব হরমুজকে ঘিরে। এ বিষয়ে নতুন কি তথ্য আসছে সেটাই এখন দেখার বিষয়। নিউ ইয়র্ক টাইমসের মতে কাস্পিয়ান সাগর এখন রাশিয়া ও ইরানকে যুক্ত করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে পরিণত হয়েছে। এটি এখন একটি কমার্শিয়াল করিডোর হয়ে উঠেছে। রিপোর্টে বলা হয়েছে, এই রুটটি বৈধ ও গোপন উভয় ধরনের বাণিজ্যের জন্যই ব্যবহার করা হচ্ছে। এ কারণে মার্কিন সামরিক চাপ থাকা সত্ত্বেও ইরান এখনও আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখতে সক্ষম হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, রাশিয়া এখন এমন কিছু পণ্য কাস্পিয়ান রুট দিয়ে পাঠাচ্ছে যেগুলো সাধারণত স্ট্রেইট অব হরমুজ দিয়ে পরিবহন হতো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনাটা আসলে কবে হবে। এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি বক্তব্যের দিকে। তিনি একটি বার্তা দিয়েছেন যা পরোক্ষভাবে ইহুদি ও খ্রিস্টানদের উদ্দেশ্যে বলা হয়েছে। তার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই এক একটি শব্দ ভালোভাবে বোঝা দরকার। তিনি বলেছেন, হে আহলে কিতাব, এমন একটি কথায় আসো যা আমাদের ও তোমাদের মধ্যে সমান। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, তার সঙ্গে কাউকে শরিক করব না এবং আল্লাহকে ছেড়ে একে অপরকে নিজেদের প্রভু বানাবো না। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলমান। অর্থাৎ আমরা শুধু আল্লাহর সামনেই মাথা নত করি। এখন বড় প্রশ্ন হলো, মাসুদ পেজেশকিয়ানের এই বক্তব্য কি আমেরিকার উদ্দেশ্যে? এর মানে কি এখন আর কোনো আলোচনা হবে না?
নাকি এটা ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যাতে বোঝানো হয় যে তারা ইহুদি বা খ্রিস্টানদের সামনে মাথা নত করবে না? তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ইঙ্গিত দিচ্ছে যে ইরানের ভেতরে সুপার রেভলিউশনারি নামের পরিচিত কট্টরপন্থী গোষ্ঠীর প্রভাব বাড়ছে। এই সুপার রেভলিউশনারি আসলে কারা তা নিয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করব। এদিকে পশ্চিমা বিশ্লেষকদের মধ্যে এখন আলোচনা চলছে যে স্ট্রেইট অফ হরমুজের নিচ দিয়ে অনেকগুলো ইন্টারনেট কেবল গেছে। যদি এই কেবলগুলো কেটে দেওয়া হয় তাহলে পুরো উপসাগরীয় অঞ্চলের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। এই বিষয়টি নিয়ে কোবিসি লেটারের একটি রিপোর্টেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছে। দ্য কোবাসি লেটার অনুযায়ী স্ট্রেইট অফ হরমুজের নিচ দিয়ে যেসব 7টি সাবমেরিন সমুদ্রতলীয় ইন্টারনেট কেবল গেছে, ইরান এখন সেগুলোর উপর নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্টে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী বিদেশি কোম্পানিগুলোকে এই কেবল ব্যবহারের জন্য ইরান থেকে পারমিট নিতে হতে পারে, তাদেরকে ফি দিতে হতে পারে এবং ইরানের আইনও মানতে হবে। কেবলগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণও ইরানি কোম্পানির হাতে দেওয়ার কথা আলোচনায় আছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আগেই সতর্ক করেছে যে প্রয়োজন হলে এই কেবলগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হতে পারে। অর্থাৎ ইরান স্ট্রেইট অফ হরমুজ নিয়ে যে কৌশল ব্যবহার করছে সেটি এখন ডিজিটাল বিশ্বের উপরও প্রয়োগ করার চেষ্টা করছে। এর আগে ইরান জাহাজ চলাচলের উপর টোল বসানোর আইনও কার্যকর করেছিল। এখন তেহরান, ইউরোপ, এশিয়া এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে ডাটা পরিবহনকারী ইন্টারনেট কেবলগুলোর উপরও একই ধরনের চাপ তৈরির প্রস্তুতি নিচ্ছে। এর মানে হলো স্ট্রেইট অফ হরমুজ শুধু তেলের চেক পয়েন্ট থাকবে না, বরং এটি বৈশ্বিক ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। এই কেবলগুলোর মাধ্যমে এশিয়া ও ইউরোপের মধ্যে বিশাল পরিমাণ ডাটা প্রবাহিত হয়। ব্যাংকিং লেনদেন, শেয়ার বাজারের ট্রেডিং, ক্লাউড সার্ভিস এবং সরকারি যোগাযোগ সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য এতে অন্তর্ভুক্ত। অর্থাৎ বিশ্বের বড় বড় ডিজিটাল ও অর্থনৈতিক ব্যবস্থার বড় অংশ এ সমুদ্র পথ দিয়েই যায়, যার উপর এখন ইরান আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তার উপর আইআরজিসি হুমকি দিচ্ছে যে যদি আপনারা কথা না মানেন তবে আমরা ওই ডেটা কেবলগুলো কেটে দেব। আপনি কি এর ভয়াবহতা বুঝতে পারছেন? প্রথমত, এই যুদ্ধের ফলে স্ট্রেইট অফ হরমুজে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। দ্বিতীয়ত, ওই হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট কেবলগুলো নিয়ে ইরান ক্ষতিপূরণ দাবি করছে এবং এমনকি বলছে এর রক্ষণাবেক্ষণও তারা করবে। কেন ইরান এমন করছে? কারণ যখন তাদের দেশে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তখন স্বাভাবিকভাবেই তারা ক্ষতিপূরণের প্রয়োজন। এ বিষয়ে সাবেক মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা ম্যালকম ন্যান্স বলেছেন যে ইরান ইচ্ছাকৃতভাবে এই বিষয়টি প্রকাশ্যে খুব বেশি কথা বলছে না, যাতে ভবিষ্যতে আলোচনার টেবিলে এটিকে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। তার মতে ইরান সম্ভবত এ বিষয়ে আবার প্রকাশ্যে কিছু বলবে না, বরং যে কোনো আলোচনায় এটিকে একটি লুকানো ইঙ্গিত বা চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তার বক্তব্য হলো ইরান এ সক্ষমতাকে সরাসরি ব্যবহার না করে শুধু এর ভয়কেই নিজেদের শক্তি হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতাই সে শক্তি হিসেবে ব্যবহার করছে। শেষে ম্যালকম ন্যান্স বলেছেন, সবচেয়ে বিপজ্জনক অস্ত্র সেটাই যেটি ব্যবহার করার প্রয়োজনই পড়ে না। তাহলে দেখলেন ইরান শুধু তেল নয়, বরং কিভাবে ইন্টারনেট ডেটার ক্ষেত্রেও চোখ পয়েন্ট তৈরি করছে। এবং বিশ্বাস করুন, তেলের কারণে বিশ্বের যে ক্ষতি হবে তার চেয়েও বেশি প্রভাব পড়বে উপসাগরীয় দেশগুলো, আমেরিকা এবং পশ্চিম ইউরোপের মধ্যে চলমান যোগাযোগ ব্যবস্থায়। তবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাই ইসলামিক রেভলিউশনারি গার্ডের এই হুঁশিয়ারির দিকে। তারা স্পষ্টভাবে বলেছে যদি তাদের তেলবাহী ট্যাঙ্কারগুলোর উপর হামলা করা হয় তাহলে তারা উপসাগরীয় অঞ্চলে থাকা আমেরিকার সব ঘাঁটি ধ্বংস করে দেবে। এর আগেই আপনারা জানেন আমেরিকার অনেক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরান প্রায় ধ্বংস করে ফেলেছে। এই সতর্কবার্তা কেন দেওয়া হচ্ছে সেটাও বোঝা দরকার। আইআরজিসি বলেছে যদি পারস্য উপসাগর বা এর বাইরে কোনো ইরানি তেল ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজের উপর হামলা হয় তাহলে তার কঠোর এবং চূড়ান্ত জবাব দেওয়া হবে। আইআরজিসি আরও বলেছে জবাবে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং শত্রুপক্ষের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। আইআরজিসি জানিয়েছে ইরান তার সামুদ্রিক ও বাণিজ্যিক স্বার্থ এবং জাহাজ চলাচলের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে যখন স্ট্রেইট অফ হরমুজের কৌশলগত পানিতে বিদেশি শক্তির কার্যকলাপ বাড়ছে। আর আমেরিকা কি করছে? আমি আপনাদের একটি খুবই চমকপ্রদ ভিডিও দেখাতে চাই। মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, অর্থাৎ ট্রাম্পের কট্টর সমর্থক যাদের সঙ্গে যুক্ত কিছু খ্রিস্টান ধর্মগুরু মিলে ট্রাম্পের একটি সোনার মূর্তি তৈরি করেছে। এবং এই ঘটনা এখানেই থেমে নেই, ট্রাম্প নিজে ফোনে যুক্ত হন। আমি চাই আপনারা পুরো ভিডিওটি দেখুন। ভিডিওতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্প ফোন করে বলেন, আপনারা যে মূর্তি বানিয়েছেন আমি যদি সেখানে থাকতে পারতাম খুবই সম্মানিত বোধ করতাম, আপনারা খুবই আশীর্বাদ প্রাপ্ত। আমেরিকার ভেতরে এখন এই সবই চলছে। যে দেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলে তারা তাদের সর্বোচ্চ নেতার সামনে নতজারু, সেই একই আমেরিকায় ট্রাম্পের সোনার মূর্তি তৈরি হচ্ছে। আমি কোনো মজা করছি না, নিজেই দেখে নিন। Hello everybody, I want to thank you so much for being there today and more importantly for what you did. The statue is beautiful. You know, I saw it during the weekend. We had a big PGA tournament with a great champion and all great champions actually, but
তবে আরেকটি বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠছে, যেমন আমি আগেই বলেছিলাম, সিআইএ ও মোসাদ সর্বদা নজর রাখছে মুজতবা খামেনির উপর। আলোচনা এমনও চলছে যে ইরানের কঠোর নীতি বা কৌশল তিনি নির্ধারণ করছেন। এখন আবার আসা যাক সুপার রেভলিউশনারিদের বিষয়ে, যাদের কথা সিএনএন উল্লেখ করেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দ্য রেডিক্যাল ইরানিয়ান হার্ডলাইনার্স বেন্ট অন স্যাবোটেজিং এ ডিল উইথ দ্য ইউএস। অর্থাৎ এই সুপার রেভলিউশনারি গোষ্ঠী ইরান ও আমেরিকার মধ্যে কোনো ধরনের চুক্তি চায় না, তারা চায় সংঘাত চলতেই থাকুক। 2015 সালে যখন বারাক ওবামা এবং ইরানের মধ্যে পরমাণু চুক্তি হয়েছিল, এই সুপার রেভলিউশনারিরা তখন তার বিরোধিতা করেছিল। তারা যে কোনো মূল্যে আমেরিকার সাথে সমঝোতা এড়াতে চায়। কে এই সুপার রেভলিউশনারি? কোথা থেকে এসেছে তারা? তারা কি সত্যি ইরানের কৌশল নির্ধারণ করছে, নাকি তাদের প্রভাব অতিরঞ্জিত করা হচ্ছে? এই বিষয়টি জানা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই গোষ্ঠীর নাম হলো জেভিএ পায়দারি এন্ডুরেন্স ফ্রন্ট। এদের সাধারণত সুপার রেভলিউশনারি বলা হয়। তারা নিজেদের 1979 সালের ইরানি বিপ্লবের প্রকৃত রক্ষক মনে করে। সেই বিপ্লবে পশ্চিম সমর্থিত শাহের শাসন উৎখাত করা হয়েছিল এবং তার জায়গায় শিয়া ইসলামী আদর্শভিত্তিক কঠোর শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের মতে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই কখনোই শেষ হওয়া উচিত নয়। জার্মান থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজির মতে, এই গোষ্ঠী বিশ্বাস করে যে শিয়া ইসলামী রাষ্ট্র চিরকাল টিকে থাকতে হবে এবং তারা তাদের ধর্মীয় মতাদর্শে অত্যন্ত কট্টর। গত 2 মাসে এই গ্রুপটি আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন বা কোনো ধরনের চুক্তির সবচেয়ে বড় বিরোধী হিসেবে উঠে এসেছে। এ থেকে বোঝা যায় যে আলী খামেনির মৃত্যুর পর ইরানের ভেতরে ক্ষমতা নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন চলছে। বর্তমানে তেহরান একটি বড় বা গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি নিয়ে ব্যস্ত রয়েছে। এর ফলাফল নির্ধারণ করতে পারে ভবিষ্যতে ইরানের ভেতরে কোন গোষ্ঠী সবচেয়ে বেশি শক্তিশালী হবে। এবং আপনারা জানেন, গত 1 মাস ধরে ইরানের কর্মকর্তারা আমেরিকার সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আর এই সুপার রেভলিউশনারি বা এন্ডুরেন্স ফ্রন্ট এই পুরো প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আজ আমি সুপার রেভলিউশনারিদের নিয়ে আলোচনা করছি, যারা এই পুরো ঘটনায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা কি পশ্চিমা প্রোপাগান্ডা, নাকি সত্যি ইরান অনেক গোষ্ঠীতে বিভক্ত? আমার মনে হয় না ইরান অনেক গোষ্ঠীতে বিভক্ত, বরং এটি আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। তবে হ্যাঁ, পর্দার আড়ালে যা ঘুরছে তা সত্যি খুবই আকর্ষণীয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।